প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট হলো আমাদের নন কারেন্ট অ্যাসেটের একটা বড় পার্ট। তো প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট বেসিক্যালি হচ্ছে ট্যানজিবল আইটেমস, যেটা টাচ করা যায়। তো প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের যে ডেফিনেশনটা, সেটা হচ্ছে কোনটা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট হবে। ফার্স্ট অফ অল হলো এটা আমি যদি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হই, আমার প্রোডাকশনের কাজে ইউজ হতে হবে, বা আমি যদি সাপ্লাই দিই আমার সাপ্লাইয়ের কাজে বা প্রোডাকশনের কাজে ইউজ হতে হবে। এটা আইদার গুডস প্রোডাকশন বা সার্ভিস, যে কোনো একটা হতে পারে। দ্যাট মিনস এই অ্যাসেটটাকে আমি হেল্ড করতেছি আমার ইউজের জন্য। ইউজটা কি? আইদার প্রোডাকশন অথবা সাপ্লাই ফর গুডস অর সার্ভিসেস। দেন হতে পারে রেন্টাল, আমি অ্যাসেটটা কিনে রেন্ট দিচ্ছি ফর রেন্টাল পারপাস, অথবা হতে পারে ফর অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজ। যেমন আমি আমার অফিসের এমপ্লয়ীদের জন্য কিছু গাড়ি কিনছি, তারা সেই গাড়িটা নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি অফিসের কাজে। দেন অফিসে অনেকগুলো আইটেম, আমি অফিসের এসি এন্ড আদার আইটেমস, ফার্নিচার্স, এগুলো হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস ইউজ হচ্ছে। আর এটা এক্সপেক্টেড টু বি ইউজড মোর দেন 1 পিরিয়ড, তার মানে 1 বছরের বেশি সময় এটা ইউজ হবে। তো এটা হচ্ছে বেসিক ডেফিনেশন। সো IS 16 বলে যে একটা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের কস্টটাকে আমি কখন রিকগনাইজ করবো অ্যাজ অ্যান অ্যাসেট হিসেবে। সেখানে তারা দুইটা কন্ডিশন অ্যাড করে। একটা হচ্ছে যে সেই অ্যাসেটটা থেকে ফিউচার ইকোনমিক বেনিফিট আসবে। দ্যাট মিনস ফিউচার ইকোনমিক বেনিফিট অ্যাসোসিয়েটেড উইথ দ্য আইটেম উইল ফ্লো টু দ্য এন্টিটি, অ্যান্ড অ্যাসেটটা যে আমি অ্যাকুয়ার করলাম সেটার কস্টটা রিলায়েবলি মেজার করতে পারতে হবে। যদি দুইটা কন্ডিশন ফুলফিল করে তাহলে আমি এটাকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করব। ঠিক আছে? তো রিকগনিশন প্রিন্সিপাল শ্যাল বি অ্যাপ্লাইড টু অল কস্ট এট দি টাইম দে আর ইনকার্ড। মানে যেই টাইমটা, এটা আমরা পরের স্লাইডেই পাবো, এখানে কস্টের কথা বলছে যে কোন কস্ট আসবে। ইনিশিয়াল রিকগনিশনে আমরা এটা অলরেডি দেখলাম যে ফিউচার ইকোনমিক বেনিফিট আসতে হবে, অ্যান্ড কস্ট অফ দি অ্যাসেট হ্যাজ টু বি মেজার্ড রিলায়েবলি। যেমন আমি যদি বলি এখানে এর একটা মেশিন, একটা ফ্যাক্টরি, একটা মেশিন, এটা দিয়ে কোনো একটা প্রোডাক্ট তৈরি হয়, ধরেন জুস প্রোডাকশন মেশিন। তো এখান থেকে একটা রেভিনিউ জেনারেট হবে এই মেশিন থেকে, বিকজ ফ্রম সেলিং জুসেস ইনটু দি মার্কেট, এই মেশিন থেকে একটা যদি প্রোডাকশন হবে, একটা রেভিনিউ জেনারেট হবে, এবং এটার পারচেস প্রাইস রিলায়েবলি মেজার করা যায়। কারণ পারচেস প্রাইস আমি ইনভয়েস দ্য বিলস থেকে ইজিলি অবটেন করতে পারি। ইনিশিয়াল রিকগনিশন, ইনিশিয়ালি ব্যালেন্স শিটে কিসে আমি বুক করব, সেটা বুক করব হচ্ছে কস্টে। তো কস্টের পার্ট কি হবে? ফার্স্টে হবে পারচেস প্রাইস, দেন হবে হচ্ছে কস্ট ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল টু ব্রিংিং দি অ্যাসেট টু দি নেসেসারি লোকেশন অ্যান্ড কন্ডিশন। তার মানে আমার ফ্যাক্টরিতে যদি আমি ইউজ করি, সেই ফ্যাক্টরিতে আমার অ্যাসেটটা সেই ফ্যাক্টরিতে ইনস্টলেশন করা এবং আমার ইউজের জন্য উপযোগী করে তোলা পর্যন্ত যত খরচ হবে, সেই খরচগুলা আমার অ্যাসেটের কস্টে চার্জ হবে। এবং এস্টিমেটেড কস্ট অফ ডিসম্যান্টলিং অ্যান্ড রিমুভিং দি অ্যাসেট। দ্যাট মিনস আমি যদি কোনো ল্যান্ড কিনি বা কোনো জিনিস কিনি, যেটা আমি যেভাবে কিনছি, বা আমি ধরেন একটা জিনিস লিজ নিলাম বা যেটাই হোক, যেটা আমাকে যখন আমার প্রজেক্টটা কাজ শেষ হবে, তখন যখন আমি সেটাকে আবার কি করে এটাকে রেস্টোর করে দিব, তখন সেই জিনিসটা আমি রেস্টোর করতে যে খরচটা হবে, সেই খরচটা আমার জিনিসে আসবে। যেমন ধরেন আমি একটা ল্যান্ড কিনছি, সেখানে আমি একটা ফ্যাক্টরি বানাবো। তো ল্যান্ডের ভিতর, যখন ল্যান্ডটা কিনছি, ল্যান্ডের ভিতরে কিছু পুরানো বাড়ি বা কিছু ভাঙাচোরা স্থাপনা ছিল, বা কিছু পিলার বা বাউন্ডারি ছিল। তো সেটা আমাকে আমার যে টার্গেট, সেখানে ফ্যাক্টরি বিল করা, সেটা বিল করার জন্য আমাকে ল্যান্ডটা থেকে সেই অ্যাসেটগুলো রিমুভ করতে হবে, বা আমার ফ্যাক্টরিটা তৈরি করার জন্য ল্যান্ডের মাটির নিচে আমাকে কিছু কাজ করতে হবে। তার মানে সেটা হচ্ছে সাইট রেস্টোরেশন কস্ট, এগুলো। দেন ডিসমার্কিং কস্ট হচ্ছে যে অ্যাসেটটা যখন আমি ডিমলিশ করে ফেলবো, আমি কোনো একটা ল্যান্ড লিজ নিলাম 20 বছরের জন্য, সেখানে আমি বিল্ডিং তৈরি করবো। তা 20 বছর পর বিল্ডিং আমার লিজ চলে যাবে, বিল্ডিংটা আমাকে ল্যান্ডটা তার মতো করে বুঝাই দিতে হবে, মালিকের মতো। তো সেই জন্য আমাকে বিল্ডিংটা আবার ভেঙে ফেলে ল্যান্ড আগে যেরকম ছিল সেরকম পজিশনে আনতে হবে। সেটা হচ্ছে ডিসম্যান্টলিং কস্ট। তো এই কস্টগুলো যদি আমার ইনকার হয় আমার সেই অ্যাসেটে, সেটাকে আমার প্রেজেন্ট ভ্যালুতে দেখা যাবে। কোন কোন কস্ট ক্যাপিটালাইজ হবে না?
অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড জেনারেল ওভারহেডস, এই কস্টগুলো অ্যাসেটে আসবে না। অ্যাবনর্মাল কস্ট যদি থাকে সেটা আসবে না। কস্ট ইনকার্ড আফটার দ্য অ্যাসেট ইজ ফিজিক্যালি রেডি ফর ইউজ, যখন একটা অ্যাসেট ফিজিক্যালি রেডি থাকবে, মানে ইউজের জন্য রেডি হয়ে যাবে, আমি অ্যাসেটটাকে ইউজ করি আর না করি, যখন ওয়ান্স দি অ্যাসেট ইজ রেডি ফর দি ইউজ, এটার কস্ট যত ইনকার্ড হোক না কেন এটাকে আমি ক্যাপিটালাইজ করবো না। দেন কস্ট ইনকার্ড ইন দি ইনিশিয়াল অপারেটিং পিরিয়ড, ফর এক্সাম্পল ইনিশিয়াল মানে অ্যাসেটটা অপারেশন করার পর ইনিশিয়ালি যেই লসটা হবে বা মেশিনটার কস্ট হবে সেটাকে আমি ক্যাপিটালাইজ করবো না। কস্ট অফ ওপেনিং এ নিউ ফ্যাসিলিটি, আমি একটা নতুন ফ্যাক্টরি ওপেন করলাম, একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করলাম, তো এটার সাথে সাথে আমি কিছু অ্যাডভার্টাইজিং করলাম বা প্রমোশনাল এক্সপেন্স ইনকার করলাম, তো এই জিনিসগুলা আমার হবে না। বা একটা ট্রেনিং ইন্ট্রোডিউস করলাম, এই কস্টগুলো আমার অ্যাসেটের কস্টে কাউন্ট হবে না। তো এটা আমাদের পরীক্ষায় বিভিন্নভাবে থাকতে পারে যে একটা অ্যাসেটের কস্ট কতটুকু ক্যাপিটালাইজ করব, সেখানে অনেকগুলো খাতের কস্ট দিয়ে দিতে পারে। তো এই ধরনের খাতের কস্টগুলো হলে সেগুলো আমার আসবে না। আর নিচে হচ্ছে কস্ট অফ রিলোকেটিং অ্যান্ড রিঅর্গানাইজিং, আমি একটা অ্যাসেট আমার ফ্যাক্টরিতে আছে, এখান থেকে আমি গাজীপুর থেকে এটাকে আমি নারায়ণগঞ্জ নিয়ে গেলাম আমার ইউজের জন্য, আরেক জায়গায় ইউজ করবো, তাহলে এই যে অ্যাসেটটাকে ট্রান্সফার করলাম, রিলোকেট করলাম বা রিঅর্গানাইজ করলাম, এই খরচটা আমার সেই অ্যাসেটের কস্টে চার্জ হবে না, এটা এক্সপেন্স হিসেবে চার্জ হবে। দেন এখানে ডিটেইলে অনেক কিছু দেওয়া আছে, এগুলো হচ্ছে ক্যাপিটালাইজড হবে, এগুলো ক্যাপিটালাইজড হবে, ঠিক আছে। আমাদের পরীক্ষায় এত এখানে সবকিছু আছে, তো আমাদের পরীক্ষা এত কিছু আসবে না, হয়তো অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আসতে পারে, যেমন IAS 19 এমপ্লয়ি বেনিফিটস এর কিছু খরচ, কোন অ্যাসেট যদি কনস্ট্রাকশন করা হয় সেই অ্যাসেটে এমপ্লয়ি যারা কাজ করবে, যেসব ডিরেক্ট এমপ্লয়িরা ওই প্রজেক্টে কাজ করবে, তাদের যে স্যালারি বেনিফিটস এন্ড আদার থিংস সেগুলো অ্যাসেটের কস্টে চার্জ হবে। দেন সাইটটাকে প্রিপেয়ার করার জন্য যে খরচ হয় সেটা, ইনিশিয়াল ডেলিভারি এন্ড হ্যান্ডলিং কস্ট, ইনস্টলেশন এন্ড অ্যাসেম্বলি কস্ট, টেস্টিং কস্ট, সেই মেশিনটা ঠিক মতো কাজ করবে কিনা, মেশিনটা রেডি হওয়ার আগে মেশিনটা ঠিক মতো আছে কিনা এগুলো দেখার জন্য যে টেস্ট করা হবে সেটা, কোনো জিনিস পেতে হলে, কোনো প্রফেশনাল ফিস পে করতে হলে, দেন কোনো এনভায়রনমেন্টাল পারমিটস, লাইসেন্স, এগুলো যদি আমাকে অ্যাসেটটা ঠিক মতো কাজ করার জন্য বা অ্যাসেটের ওনারশিপ পাওয়ার জন্য বা অ্যাসেটটা ইউজ করার আগে এগুলা আমার জন্য ম্যান্ডেটরি হয়, সেগুলা ফিস আমার আমার অ্যাসেটের কস্টে অ্যাড হবে। দেন কনস্ট্রাকশন ফেজে নেসেসারি রিপেয়ার যদি হয়, দেন রিমুভিং, ফর এক্সাম্পল যেটা আমরা অলরেডি দেখলাম, ডিসম্যান্টলিং বা রিমুভিং সামথিং। আর যে কস্টগুলো হবে না এগুলো অলরেডি বলে ফেলছি, এগুলো অলরেডি বলা আছে, ঠিক আছে। এগুলো আপনারা দেখে নিন, এমসিকিউ বা ম্যাথে একটা পয়েন্ট থাকতে পারে। আসসালামু আলাইকুম ভাইয়া, যে রিপেয়ার কস্ট যেটা বলছেন এটা তো কয়েকটা ম্যাথে দেখছি যে রিপেয়ার কস্টটা আসে না। আসে, ঠিক আছে। সামনে এখানে রিপেয়ার কস্ট বলছে যে কনস্ট্রাকশন ফেজে নেসেসারি রিপেয়ার হলে সেটা আসবে, ঠিক আছে। এখানে অ্যাসেটের কথা বলেন না, অ্যাসেটের যে রিপেয়ার কস্ট সেটা আমরা পরে আসবো। এখানে বলছে কোন অ্যাসেট যদি কনস্ট্রাকশন ফেজে থাকে, মানে অ্যাসেটটা আমি নিজে বানাচ্ছি, ঠিক আছে, আমি একটা বিল্ডিং তৈরি করতেছি, সেখানে যদি বা আমি একটা মেশিন তৈরি করতেছি, সেখানে যদি কোনো একটা নেসেসারি রিপেয়ার থাকে সেটা আমার সেই কনস্ট্রাকশন কস্টে ক্যাপিটালাইজ হবে। আচ্ছা, আর আমি যদি মেশিনটা রানিং করার জন্য যদি কিছু অয়েল লাগে তাহলে ওই এটা আমরা আসবো যখন আসবো তখন আলাপ করি, এটা আমরা এখানেই আসবো। এটা হচ্ছে সাবসিকুয়েন্ট কস্ট। সাবসিকুয়েন্ট কস্ট হলো অ্যাসেটটা একবার ক্যাপিটালাইজ করে ফেলার পর এরপর যে কস্টগুলো হবে সেগুলো, তার মধ্যে প্রথমে আসে ডে টু ডে সার্ভিসিং কস্ট। ডে টু ডে সার্ভিসিং কস্ট অ্যাসেটের কস্ট হিসেবে রিকগনাইজ হয় না, এটা রিপেয়ার মেইনটেনেন্স হিসেবে বুক হয়ে যায় অ্যাজ এ এক্সপেন্স, ঠিক আছে। রিপেয়ার মেইনটেনেন্স হিসেবে বুক হয়ে যায়, যেটা হিট করে ইনকাম স্টেটমেন্টে, প্রফিট ও লস স্টেটমেন্টে অ্যাজ এক্সপেন্স হিসেবে হিট করে, কারণ এটা হচ্ছে রিকারিং এক্সপেন্স, ডে টু ডে এক্সপেন্স, এটা বিজনেসের অপারেশনের জন্য ইউজ হয়। আমার রেগুলার রিপেয়ারিং, আমার মেশিনের জন্য লুব্রিকেন্ট অ্যান্ড আদার আইটেমস যেগুলো লাগে রেগুলার বেসিসে, মানে আমার মেশিনটাকে সচল রাখার জন্য, মেশিনটাকে অপারেশনাল মোডে রাখার জন্য, সেই খরচগুলো হচ্ছে আমার এক্সপেন্স হিসেবে চার্জ হবে। দেন একটা হচ্ছে রিপ্লেসমেন্ট পার্টস, যদি আমার অ্যাসেটে কোনো পার্টস রিপ্লেস করা হয়, এই পার্টসের ভ্যালু যদি থাকে, আপনার ভ্যালুটা যদি বেশি থাকে এবং লাইফ 1 বছরের বেশি হয়, ফর এক্সাম্পল সাম অফ parts of some items of property plant equipment may require replacement at regular intervals or acquired to make
এ লেস ফ্রিকোয়েন্টলি রিকারিং প্লেসমেন্ট। এখানে যেটা বলছে সেটা হলো যে অনেক মেশিনে আছে যে 2 বছর বা 3 বছর পর পর পার্টস পাল্টাতে হয়। যেমন আমি যদি বলি জেনারেটর বা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিন, সেখানে দেখা যায় 2 বছর 3 বছর পর পর একটা স্পেশাল পার্টস চেঞ্জ করতে হয়। চেঞ্জ না করলে অ্যাসেটের পারফরমেন্স কমে যায়, সেই পারফরমেন্সটাকে বৃদ্ধি করার জন্য। তো সেই সব ক্ষেত্রে সেই পার্টসটাকে আমার ক্যাপিটালাইজ করতে হবে, ঠিক আছে। তবে তবে শর্ত থাকে হচ্ছে যে আগে যে পার্টসটা ইউজ করা হচ্ছিল সেই পার্টসটার যে ক্যারিং ভ্যালুটা সেটাকে আমার ডিরিকগনাইজ করে ফেলতে হয়, মানে আমাকে সেই ক্যারিং ভ্যালুটাকে আপনার বাদ দিয়ে দিতে হয় ব্যালেন্স শিট থেকে। দ্যাট মিনস রিপ্লেসমেন্ট পার্টস শুড বি ক্যাপিটালাইজড provided that original cost of the item they replace is derecognized। তার মানে আমার একটা মেশিন আমি 50,000 টাকা একটা পার্টস লাগালাম, যেটার লাইফ হচ্ছে ধরেন 5 বছর, তাহলে এটা 10,000 করে পার ইয়ার যাবে, ঠিক আছে। 3 ইয়ার্স পর এটার ক্যারিং কস্ট হবে 30,000 টাকা, ডেপ্রিসিয়েশন হলে ক্যারিং ভ্যালু হবে 20,000 টাকা। 3 বছর পর আমি দেখলাম যে না, পার্টসটার হইতেছে না, আবার নতুন পার্টস লাগাতে হবে। তখন আমি 60,000 টাকার একটা পার্টস লাগালাম, তখন এই 60,000 টাকা অ্যাসেটের কস্টের সাথে যোগ হবে, আর এই 20,000 টাকা অ্যাসেটের কস্ট থেকে মাইনাস হয়ে যাবে, ডিরিকগনাইজ হবে। এটা আর কি এখানে বলছে রিপ্লেসমেন্ট পার্টসের ক্ষেত্রে। যদি আমার এরকম সিনারিও থাকে যে আমার 2-3 বছর বা 4 বছর পর পর আমাকে পার্টস রিপ্লেস করতে হয় অ্যাসেটের ইটাকে মেনটেন করার জন্য। আরেকটা হচ্ছে মেজর ইন্সপেকশন। মেজর ইন্সপেকশনের মধ্যে রিপ্লেসমেন্ট পার্টস আর মেজর ইন্সপেকশন দুইটার ভিতরে আমরা ফেলতে পারি একটা কাজ হচ্ছে ওভারহোলিং। আমরা যখন কোনো একটা বড় মেশিন বা জেনারেটর বা অন্য কোনো একটা ইকুইপমেন্ট ওভারহোলিং করি একটা নির্দিষ্ট টাইম পর পর, সেটার কস্টটা আমাকে ক্যাপিটালাইজ করতে হবে, কারণ ওভারহোলিং একটা হিউজ কস্ট। একটা জেনারেটর ওভারহোলিং করতে 10 লাখ থেকে 30 লাখ 35 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। তো এটা হচ্ছে মেজর ইন্সপেকশন, কস্ট ইনকার্ড ফর মেজর ইন্সপেকশন ফর ফল্টস রিগার্ডলেস অফ ওয়েদার পার্টস লাগুক আর না লাগুক, পার্টস রিপ্লেস করা হোক আর না হোক। যদি মেজর ইন্সপেকশনে খরচ হয় যে অ্যাসেটটা ঠিক মতো কাজ করছে না, অ্যাসেটের কর্মক্ষমতা বৃদ্ধি করার জন্য, তাইলে সেইটা ক্যাপিটালাইজ হিসেবে ক্যারিং ভ্যালুতে যোগ হবে, ঠিক আছে। এখানেও একই কথা বলছে, যদি কোনো রিমেইনিং ইন্সপেকশন কস্ট থাকে, কোনো রিমেইনিং ক্যারিং অ্যামাউন্ট অফ দি প্রিভিয়াস ইন্সপেকশন কস্ট, ঠিক আছে, এটাকে ডিরিকগনাইজ করতে হবে। আগে যে এক্সাম্পলটা দেখলাম পার্টস, এটার মতোই একই পলিসি ফলো করতে হবে যে যদি কোনো ইন্সপেকশনের কোশ্চেনে দেওয়া থাকে যে ইন্সপেকশন করা হয়েছিল 3 বছর আগে, যেটাকে ধরা হয়েছিল যে একবার ইন্সপেকশন করলে 5 বছর যায়, কিন্তু ইন্সপেকশন করার 3 বছর পরেই আবার ইন্সপেকশন করলাম, তাহলে নতুন যে ইন্সপেকশনটা করলাম সেটার পুরো কস্টটা যোগ হবে অ্যাসেটের ভ্যালুতে। আর আগের যে ইন্সপেকশনটা সেটা তো 5 বছর যাওয়ার কথা ছিল, তাহলে কিন্তু গেছে 3 বছর, তাহলে 3 বছরের ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে বাকি টাকাটা কস্ট থেকে মাইনাস করে দেবে। তো এই দুইটার ক্ষেত্রে এই রুল। সো ফার্স্টে আমরা IAS 16 অনুযায়ী একটা অ্যাসেট কস্টে বুক করব। কস্টে বুক করার পর আমাকে ইন্সপেকশনের এটা একটু আরেকবার বলেন তো, যে আমি আমাদের প্রথমে যে সাপোজ 5 লাখ টাকা ইন্সপেকশন হয়েছে, এটার মধ্যে 30,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে, আমি 30,000 টাকা তো ডেপ্রিসিয়েশন বাদ দিব, পরে 20,000 টাকার কথা কি বলছ? ক্যারিং ভ্যালু থাকবে, সেটাকে আমি কস্ট থেকে বাদ দিব, সেই 20,000 টাকা আমি কস্ট থেকে বাদ দিব। কস্ট থেকে আমার তো ক্যারিং কোন কস্ট থেকে বাদ দিব? ক্যারিং ভ্যালু থেকে বাদ দিব। ও আচ্ছা আচ্ছা, ক্যারিং ভ্যালু থেকে, তার মানে আমার 50,000 টাকা পুরোটাই বাদ যাচ্ছে। পুরোটাই বাদ যাচ্ছে, ওটা ডিরিকগনাইজ হয়ে যাবে, আগের যে খরচটা সেটা ডিরিকগনাইজ হয়ে যাবে। অ্যাকুমুলেটেড 30,000 টাকা আমি ডেপ্রিসিয়েশন বাদ দিব, আর 20,000 টাকা আমি কি বাদ কি হিসাবে বাদ যাবে? এই ইসে বাদ যাবে, মানে 30,000 টাকা তো বাদ হয়েই যাবে, বাদ হয়েই থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর ওইটা আমাকে বাদ যাবে হইতেছে ক্যারিং ভ্যালু থেকে বাদ যাবে, ক্যারিং ভ্যালু থেকে ওই টাকাটা বাদ হয়ে টোটাল যে কস্টটা আসল নতুন সেটা অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি, যে নতুন ইন্সপেকশনের সাথে। জি জি। দেন IAS 16 কস্টে আমাকে দুইটা মডেল ফলো করতে পারমিট করে, একটা হচ্ছে কস্ট মডেল, একটা রিভ্যালুয়েশন মডেল। এটা হচ্ছে কোম্পানি প্রেফারেন্সের উপর, যে কোম্পানি চাইলে কস্ট মডেল ফলো করতে পারে, কোম্পানি চাইলে রিভ্যালুয়েশন মডেল ফলো করতে পারে। এখন রিভ্যালুয়েশন মডেল ফলো করতে হলে কি করতে হবে এটা আমরা যখন ওই পার্টে আসবো তখন দেখব। তো কস্ট মডেলে কি আছে? কস্ট মডেলে কিছুই নেই, কস্টে আমাকে এটা বুক দিব, অ্যাসেটটা ব্যালেন্স শিটে শো করব, দেন প্রতি বছর বছর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিব, ডেপ্রিসিয়েশন আমি মাইনাস করব এবং এটার সাথে সাথে ইম্পেয়ারমেন্ট যদি হয় সেটাকে আমি বাদ দিব।
আর এর সাথে যদি সাবসিকুয়েন্ট কস্ট ইনকার হয় সেই অ্যাসেটে, সেটাকে আমি তখন অ্যাসেটের সাথে কস্টটাকে আপনার অ্যাসেট ক্যাপিটালাইজেশন ভ্যালুটাকে বাড়াবো। এখানে আর কি এটার মডেল আছে, এটা আসলে দেখার কিছু নাই। যে আমি যদি আমার অ্যাসেটের লাইফ হয় 10 ইয়ার্স, তাহলে অ্যাসেটের ভ্যালু যদি হয় 5 লাখ, তাহলে প্রতি বছর ডেপ্রিসিয়েশন 50,000 টাকা 50,000 টাকা 50,000 টাকা এভাবে করে চলতে থাকবে যদি কোনো ইম্পেয়ারমেন্ট না থাকে। আর রিভ্যালুয়েশন মডেল হলে আমাকে অ্যাসেটটা রিভ্যালু করতে হবে, ঠিক আছে? তার মানে অ্যাসেটের যে মার্কেট ভ্যালু, সেই ভ্যালুতে আমাকে অ্যাসেটটা ব্যালেন্স শিটে দেখাতে হবে। তাহলে যদি ওই ভ্যালুতে দেখায়, তাহলে প্রতি বছর আমাকে ওই অ্যাসেটের যে ফেয়ার ভ্যালু সেখান থেকে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন একইভাবে কস্ট মডেলের মতো ইম্পেয়ারমেন্ট বাদ দিতে হবে। এটা হচ্ছে বেসিক। তাহলে এখানে কি হবে, এখানে আমি প্রথম বছর ধরলাম কস্টে দিছিলাম 5 লাখ, ডেপ্রিসিয়েশন 50,000, 4 লাখ টাকা। এখানে আমি রিভ্যালু করলাম, ঠিক আছে? আমার কস্ট বাদ দিলে ক্যারিং ভ্যালু আসে 4,50,000, কিন্তু আমি রিভ্যালু করে দেখলাম অ্যাসেটের দাম 4 লাখ, আমি ধরলাম, ঠিক আছে? বা আমি ধরেন এখানে হয়তো এটা বাড়বে, 5 লাখ হবে, হয়তো কোনো ভুল হয়েছে, যাই হোক। তো রিভ্যালু করে আমি অ্যাসেটের ভ্যালুটাকে চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর এই যে 5 লাখ, অ্যাসেটের লাইফ যদি হয় 10 ইয়ার্স, তাহলে 1 বছর তো চলে গেছে। তাহলে এই নতুন যে রিভ্যালুটা করলাম, এই ভ্যালুটার উপর আবার যে যত বছর বাকি আছে সেই বছর দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে অ্যাসেটের লাইফ ছিল 10 বছর, 1 বছর ডেপ্রিসিয়েশন এখানে হয়ে গেছে, দেন অ্যাসেটটাকে রিভ্যালু করলাম। অ্যাসেটের ভ্যালু ছিল 4,50,000, এটাকে 5 লাখে রিভ্যালু করলাম। করার পর আমার লাইফ আছে 9 ইয়ার্স, তাহলে 9 ইয়ার্স দিয়ে ভাগ হয়ে যাবে আমার যে রিভ্যালু অ্যামাউন্টটা, সেটা 9 ইয়ার্স দিয়ে ভাগ হয়ে প্রতি বছর আমি ওই অ্যামাউন্টটা দেখাবো, নতুন ডেপ্রিসিয়েশন। তার মানে রিভ্যালুয়েশন করার পর আমাকে নতুনভাবে ডেপ্রিসিয়েশনটা চার্জ করতে হবে। ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রেও সেম, যদি আমি অ্যাসেটের ভ্যালুটা কমাই, সেক্ষেত্রে আমাকে নতুন করে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, পরে আমার মানে নতুন ভ্যালুতে ডেপ্রিসিয়েশন কত এটা আসতে হবে। এটা আমরা এক্সাম্পল অঙ্কের মাধ্যমে দেখলে আস্তে আস্তে সব ক্লিয়ার হবে।